এটা প্রিমিয়াম সফটওয়্যার, বাট আমার কাছে ক্র্যাক করা, আমার কাছে লাইসেন্স সবই আছে। আচ্ছা, প্রজেক্ট 1, এরপরে লিঙ্কটা করে ফেলি। এখন থেকে কি কাজ করতেছি আমি সব বলবো না, আপনাদের বুঝে নিতে হবে আমি কোথায় কি করতেছি, কেন করতেছি। জি জি, হ্যাঁ, এখানে আমি বলে দিলাম হেডার স্টার্ট, সেকশন কথাটা আমি আর বললাম না, হেডার এন্ড। আচ্ছা, ফার্স্ট একটা কনসেপ্ট আপনাদেরকে বোঝাই আসি, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের একটা সেকশন, অলরেডি সেকশন আমরা বুঝি, একটা সেকশন, এটার নিচে এইটা একটা সেকশন, তার নিচে আর একটা সেকশন। তার মানে ওয়েবসাইট জুড়ে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো সেকশন আছে। প্রত্যেকটা সেকশনের ভিতরে কমন কিছু জিনিস আছে, কমন দুইটা এরিয়া আছে, দুইটা এরিয়া আছে কমন। কোন কোন এরিয়া? এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে এরিয়াটা, ভিতরে যে এরিয়াটা, এই এরিয়াটা দেখেন প্রত্যেকটা সেকশনে একই জায়গায়। আমি যদি টান দিয়ে এভাবে আনি, দেখেন শুরু এবং শেষটা কিন্তু সেম টু সেম, তাই না? আচ্ছা, আবার দেখেন এই লেফট থেকে নিয়ে এই রাইট পর্যন্ত এই যে এরিয়াটা, এই এরিয়াটাও কিন্তু প্রত্যেকটা সেকশনেই আছে। হয়তো কন্টেন্ট থাকতে পারে অথবা ফাঁকা থাকতে পারে, বাট আছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সেকশনের ভিতরে কমন দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরিয়া আর একটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। যে এরিয়াটা লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা জুড়ে, সেই এরিয়াটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড এরিয়া। আর যে এরিয়াটা মাঝখানে, যেখানে আমরা কন্টেন্ট লিখি, তাকে বলা হয় কন্টেন্ট এরিয়া অথবা কন্টেইনার এরিয়া। এক একজন এক এক নামে বলে। ওকে, কন্টেন্ট এরিয়াও বলতে পারি বা কন্টেইনার এরিয়াও বলতে পারি। আচ্ছা, কন্টেইনার এরিয়াটা বেশি বলে মানুষে। তাহলে আমরা এখন থেকে এই কন্টেইনার এরিয়া এবং ব্যাকগ্রাউন্ড এরিয়া, এই দুই এরিয়াটাকে কমন করে ফেলবো। কমন করে ফেলবো যে প্রত্যেকটা সেকশনে যেহেতু আছে, সেহেতু আমরা এক জায়গা সিএসএসটা ডিজাইন করে ফেলবো, কমন সিএসএস, যেন প্রত্যেকটা সেকশনে সেটা পেয়ে যায়। ক্লিয়ার? কিভাবে করবো আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা কনসেপ্ট। ফার্স্টে এখানে আমি একটা ডিপ নিব, ডিপ নিলাম হেডার বিজি। হেডার মানে হচ্ছে আমার সেকশনের নাম, আর বিজি মানে হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এরিয়ার জন্য ডিপটা নিলাম আমি। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলেন তো যে আমার যে কন্টেইনার এরিয়া, এই কন্টেইনার এরিয়া কি আমার ব্যাকগ্রাউন্ড এরিয়ার বাইরে না ভিতরে? ভিতরে না? তার মানে কন্টেইনার এরিয়া তৈরি করার জন্য এই ভিতরে আমাকে একটা ডিপ নিতে হবে, কন্টেইনার ডিপ নিতে হবে। কন্টেইনার ডিপটাকে আমি মেইন যে সেকশনের নাম, সেই সেকশনের নাম অনুযায়ী রাখলাম। ক্লিয়ার? এখন এইখানে আমি একটা কমন ক্লাস নেম নিয়ে রাখবো, যার একটা কমন সিএসএস করে রাখবো। আর এখানেও আমি একটা কমন ক্লাস নেব, সেই ক্লাসের নামটা আমি কমন সিএসএস এ রেখে দেবো। ক্লিয়ার? কি রাখি দেখেন, আমি একটা কাজ করি, এটা পাশাপাশি নিয়ে আসি, style.css। ওকে, ফার্স্টে কিছু কমন সিএসএস করি, এটা আমি কমেন্টের ভিতরে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টার্ট, দেন কন্ট্রোল ডি, এন্ড। প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়াল সিলেক্টর প্যাডিং 0, সরি প্যাডিং 0, মার্জিন 0। এরপরে যেটা করতে হয় মনে আছে, ইউএলকে লিস্ট স্টাইল নান। এরপরে অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে টেক্সট ডেকোরেশন নান। এতটুকু পর্যন্ত আমরা করতে পারছিলাম। ওকে, আচ্ছা, এরপরে এই যে ব্যাকগ্রাউন্ড এরিয়া এবং কন্টেইনার এরিয়া তৈরি করার জন্য আমরা এখানে একটা ক্লাস নিতে পারি, নাম দিলাম বিজি এরিয়া, নাম দিতে পারি না? আর এখানে নাম দিতে পারি
কন্টেইনার, জাস্ট কন্টেইনার নাম দিলাম, এরিয়া দিলে অনেক বড় নামটা হয়ে যায়, এতটুকু নাম দিলাম, বুঝতে তো অসুবিধা নেই। আচ্ছা, এখন এখানে যদি আমি বলে দেই বিজি এরিয়া, বিজি এরিয়ার উইথ হবে কত? 100%। কারণ লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা সে দখল করবে। দেখেন আমি এটাকে যদি ছোট করি, কন্ট্রোল চেপে মাউসের হুইল ঘোরালাম, ছোট হয়ে গেল। দেখেন এখানে কিন্তু বিজি এরিয়া একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটাকে যতই ছোট করি না কেন পুরো 100% জায়গা দখল করতেছে না? চলে আসেন। তার মানে এটার উইথ থাকবে আমার 100%। ওকে, আচ্ছা, সো এটাকে আমি বলে দিলাম 100% সেভ। এরপরে এই যে কন্টেন্ট এরিয়া বা কন্টেইনার এরিয়া, এই কন্টেইনার এরিয়াকে আমি একটা নির্দিষ্ট উইথ দিয়ে দেবো এবং মাঝখানে নিয়ে আসবো, এই তো কাজ আমার। সো কন্টেইনার এরিয়া তৈরি করার জন্য একটা কমন ক্লাস রাখলাম যার নাম দিয়েছি আমি কন্টেইনার। ওকে, এই কন্টেইনারটাকে এবার ধরি, কন্টেইনার, এটার উইথ করে দিলাম 960 পিক্সেল, এটা একটা স্ট্যান্ডার্ড উইথ ওয়েবসাইটের জন্য। সো এটাকে মাঝখানে আনার জন্য মার্জিন 0 স্পেস অটো। কোনটার? এটার উইথ কেন 100% করব? এটার উইথ থাকবে তো আমার এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু উইথ থাকবে। এই এরিয়াটা তৈরি করার জন্য আমরা কন্টেইনার নিছি। সবাই বুঝছেন বিষয়টা? আচ্ছা, এই দুইটা কাজ আমরা কমন করে রাখলাম। এখন আমার যেখানে এই ক্লাসটার ব্যবহার প্রয়োজন সেখানে আমরা ক্লাস নেমটা বসাই দিলে হয়ে যাচ্ছে। যে ডিপটাকে আমরা ব্যাকগ্রাউন্ড এরিয়া হিসেবে ডিপটা নিছি যেটা, সেখানে আমরা এই ক্লাসটা ব্যবহার করব। আর যে ডিপটা নিব আমরা কন্টেইনার এরিয়ার জন্য, সেখানে আমরা জাস্ট এই ক্লাসটা বসাই দেব। স্পেস দেওয়া আছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? হেডারটার নাম দিছি হলো আমার এই সেকশনটা বোঝানোর জন্য। কোন সেকশনের? স্যার হেডার বিজি আর হেডার জি জি জি, ওইখানে একবারে দুটো ক্লাস, এখানে দুইটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটা নিয়েছি এটা বোঝানোর জন্য। আচ্ছা, এই ক্লাসটা বাদ দে, এটা কনফিউশন তৈরি করতেছে। এই ক্লাসটা মিস করছিলেন? এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে এই দুইটা ক্লাসকে তো আমরা কমন করে রাখছি। এই ক্লাসটা নিলাম শুধুমাত্র এই ডিপটা যে উইথ 100% এটা করার জন্য, আর এই ক্লাসটা নিয়েছি শুধুমাত্র এই ডিপটার উইথ হবে 960 পিক্সেল এবং মাঝখানে থাকবে এতটুকু কাজ করার জন্য। ক্লিয়ার? এখন এই ডিপটাকে নিয়ে আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো করব হলো এখানে এক্সট্রা অন্য ক্লাস নিয়ে। এবার বুঝাইতে পারছি? যেমন ধরেন আমি এখানে হেডার স্টার্ট, এখানে যদি সেকশন লিখতাম তাহলে এখানেও সেকশন লিখতাম, যেহেতু এখানে লিখিনি সেহেতু এখানে না লেখাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এন্ড। এখন এখানে যদি আমি এই বিজি এরিয়াটা ধরে ডিজাইন করি তাহলে এই কমন নেওয়ার তো কোনো যুক্তি আসে না। হ্যাঁ, এই জন্যই দুটো ক্লাস, বুঝতে পারছেন এবার? সো এই জন্য এখানে করব কি, নামটা একটু অন্যভাবে দিই। আমি সাধারণত নাম দিয়ে দিলাম হেডার বিজি, যেন প্যাচ না লেগে যায়। কোনটা কোন কাজের জন্য বলছিলাম না যে নামগুলো দিতে হবে এমন ভাবে যে কাজের সাথে যেন মিল থাকে, নামগুলো রিলেটেড হয়। এই জন্য এখানে নাম দেবো হেডার বিজি, কারণ এই ডিপটা আমরা ব্যাকগ্রাউন্ড এরিয়ার জন্য বানাইছি। আচ্ছা, তো এখানে আমরা ধরি এই ক্লাসটাকে হেডার হাইফেন বিজি, সরি, এই যে হেডার বিজি নামে যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ ছাড়া অন্য কোনো কাজ করব না, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজগুলো করব। ক্লিয়ার? আর যদি কখনো পজিশন রিলেটিভ করার প্রয়োজন হয় এতটুকু করতে পারি, এছাড়া অন্য কোনো কাজ করব না। যেমন এর হাইট বলার প্রয়োজন নাই, এটার উইথও কন্ট্রোল করার কোনো প্রয়োজন নাই। কোথাও বলিনি এখনো, হাইট বলছি কোথাও? হাইট তো বলি না, উইথ বলছি। ঠিক আছে, সো হাইট নিয়ে কোনো কাজ এখানে করবো না, অন্য কোনো কাজ করবো না,
জাস্ট করব ব্যাকগ্রাউন্ডের কাজ। ওকে, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে কিনা, এই ধরনের কাজ করব। আচ্ছা, তো হেডারের ভিতরে আমার নেব হচ্ছে মেনু নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে একটা কালার নিয়ে আসি। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। এখানে তিন রকমের, এই প্রশ্নটা ওইখানে করছিলাম বাট উত্তর দেন নাই। এখানে রেড, আবার এই যে একটা ইসের কোড, আর একটা কোড ছিল দেখেছিলেন কালকে, এই কোডগুলোর অর্থ কি? আমরা একটা রঙের জন্য তিনটা কোড নিচ্ছি তিন জায়গায়, কেন? আপনার ইচ্ছা যে এগুলো হচ্ছে আপনার কোড ব্যবহার করার বিভিন্ন ইউনিট বলতে পারেন, বা বিভিন্ন কি বলা হয়, ফরম্যাট বলতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ফরম্যাট। যেমন মনে করেন আপনি 1 ফুট বললেন, 1 ফুট আবার বললেন 12 ইঞ্চি, ডিফারেন্স আছে কোনো? বাংলাটা প্রবাদ আছে না, যেই লাউ সেই কদু, বিষয়টা একই। তো আপনার যেটা পছন্দ হয় সেই ইউনিটটা ব্যবহার করেন, সেই ফরম্যাটটা ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। সব স্ট্যান্ডার্ড, সব সমানে ব্যবহার করা হয়, কোনো ডিফারেন্স নেই। তবে হেক্সাকোডটা ব্যবহার করতে হলে সুবিধা হয়, হেক্সাকোডটা ব্যবহার করা হলো সহজ, এই জন্য মানুষ হেক্সাকোডটা বেশি ব্যবহার করে। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার RGBA এটা ব্যবহার করতে হয় অপাসিটি কমানোর জন্য, তখন তো আমরা বাধ্য করতে। আচ্ছা, এতটুকু করে যদি আমি সেভ দিই, CSS সেভ দিলাম, HTML সেভ দিই, কোনো লাভ নেই, কারণ কোনো হাইট যেহেতু নেই, কোনো অস্তিত্ব পাবে না, তাই না? এই হাইট বা আদার যে কাজগুলো আছে সে কাজগুলো করবো হচ্ছে আমার কন্টেইনার এরিয়াতে। ওকে, সো কন্টেইনার এই ক্লাসটা নিয়ে কোনো কাজ করব না, এটা আমরা যে কাজের জন্য ব্যবহার করছি ততটুকু কাজ আমার করা হয়ে গেছে। এখানে আমরা এক্সট্রা আরেকটা ক্লাস নিলাম, স্পেস দিয়ে নাম দিতে পারি হেডার, হেডার নাম দিলাম। এবার আমি বলে দিই ডট হেডার বিজির ভিতরে ডট হেডার, এর একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম সাপোজ 50 পিক্সেল। যেহেতু এটার হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল, আর এটা আছে হচ্ছে এই হেডার বিজের ভিতরে, সেহেতু এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাওয়ার কথা, তাই তো? পেয়েও যাবে, কোনো অসুবিধা নেই। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? জি জি, বুঝেননি? এইটা হচ্ছে আমার প্যারেন্টস, এই প্যারেন্টসকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর এটা হচ্ছে আমার চাইল্ড, এই চাইল্ডকে আমি একটা হাইট দিছি। যেহেতু ভেতরে চাইল্ডটা বড় হয়ে গেছে, তার মানে প্যারেন্টসটাও বড় হয়ে গেছে না? প্যারেন্টস যখন বড় হয়ে গেছে, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার, সে কালারটা ফোকাস করতেছে, দেখা যাচ্ছে। ক্লিয়ার এবার? আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার কন্টেইনার এরিয়া বা কন্টেন্ট এরিয়া, আমার যাবতীয় কন্টেন্ট সব থাকবে হচ্ছে এর ভিতরে। ঠিক আছে, তো এখানে আমি একটা কাজ করি, এখানে আমার লাগবে কয়টা? আপাতত আমি দুইটা নিয়ে কাজ করতে পারি, এটা একটা, আর এই যে এটার জন্য একটা, এই মেনু আইটেমগুলোর জন্য একটা। আর ডান পাশে কিছু আইকন আছে, আইকন যেহেতু আমরা এখনো পারি না, সেই আইকনটা স্কিপ করে যাই, প্রয়োজন নেই। তো দুইটা এরিয়া নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? ওকে, তো দুইটা আইটেম যেহেতু, সেহেতু এখানে দুইটা ডিপ নেই, একটা নাম দিলাম হচ্ছে লোগো, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, আর একটা নাম দিলাম হচ্ছে লিস্ট বা মেনু, মেনু। সেভ করি, লোগোটাকে আগে ধরি, লোগোটাকে ধরার জন্য ডট হেডার বিজি স্পেস ডট হেডার, তার ভিতরে লোগো। একটা উইথ দিয়ে দিই, উইথ ধরেন আমি দিয়ে দিলাম 200 পিক্সেল। ওকে, হাইট তো সেম থাকবে, কত? 50 পিক্সেল। বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কি দেওয়া যায়? রেড দিয়ে একটা কালার নিয়ে আসি। দেখি আসে কিনা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, চলে আসছে। লিস্টের জন্য একটা এরিয়া তৈরি করি, হুবহু এটাই হবে, কপি করি, পেস্ট করলাম, লোগোর জায়গা করে দিলাম মেনু। আচ্ছা, 960 পিক্সেল থেকে বাদ গেল হচ্ছে 200 পিক্সেল, বাকি থাকে
760 বুঝতেছেন 960 পিক্সেল পাইলাম কোথায় এই যে কন্টেইনার এরিয়া থেকে পাইলাম তাই না আচ্ছা সো এখানে উইডথ থাকবে 760 পিক্সেল হ্যাঁ করতে পারেন করে দেন কোনো অসুবিধা নেই পার্সেন্টেজ করলে একটু সহজ হয় আর এখানে পার্সেন্টেজ করাটাই বেশি স্ট্যান্ডার্ড ঠিক আছে করে দেন ঠিক আছে আমি সেটাই করে দিলাম 30% করে দিলাম বাট পার্সেন্টেজ করলে না করে পিক্সেলে রাখি তখন এটা ছোট স্ক্রিনে যাবে তখন ভেঙে যাবে পার্সেন্টেজ দিলেও ভাঙবে পিক্সেল দিলেও ভাঙবে সেটা হচ্ছে আমাকে ওই সময় ঠিক করে নিতে হবে ওটা বলা হয় রেসপন্সিভ করতে হবে ওটা আমরা পরে ওকে কারণ লজিক তো এক পার্সেন্টেজ দিলেও আমাকে অতটুকু জায়গায় পাবে পিক্সেল দিলে অতটুকু জায়গায় পাবে এতে বেশি পাওয়ার কোনো সুযোগ নেই 70% হাইট তো সেম টু সেম হাইটটা আপাতত আমরা পিক্সেল দিয়ে চালাই সরি পিক্সেল বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে একটা কালার দিই ওকে পাশাপাশি নিয়ে আসি কি করতে হবে এটাকেও ফ্লোট লেফট এটাকেও ফ্লোট লেফট লেফট সেভ করি চলে আসছে এখন আমরা ভিতরে কন্টেন্টটা বসাই দিই জাস্ট ভিতরে কন্টেন্টগুলো আমরা বসাই দিই আচ্ছা আমরা একটা কাজ করি এইটাকেই আমরা নিয়ে যাই এটা একটা ইমেজ বোঝার জন্য এরকম ধরে টান দিবেন যদিও কি বলা হয় অ্যাঙ্কর ট্যাগের যে কন্টেন্টগুলো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে সেগুলো একই রকম দেখায় বাট ইমেজগুলোকে এরকম টান দিলে এরকম বের হয়ে আসে টের পাওয়া যায় এটা ইমেজ বা কোনো ব্যাকগ্রাউন্ড কিনা স্যার রাইট বাটন ক্লিক করে আরো বোঝার সহজ উপায় হলো রাইট বাটন ক্লিক করে যদি এখানে ভিউ ইমেজ বা সেভ ইমেজ এই ধরনের কিছু পান বুঝে নেবেন যে এটা একটা ইমেজ আর লোগোর ভিতরে সবসময় ইমেজ ব্যবহার করবেন কখনো টেক্সট ব্যবহার করবেন না এটা নন স্ট্যান্ডার্ড সবসময় ইমেজ ব্যবহার করতে হয় রাইট বাটন ক্লিক করলাম সেভ ইমেজ অ্যাজ দিলাম চাপ এবার আমরা চলে যাই আমাদের কোথায় আছে এটা এখানে এখানে আচ্ছা এটা এসভিজি আকারে আছে আমরা পিএনজি করে ফেলবো অসুবিধা নেই অল ফাইলে গিয়ে logo.png আচ্ছা এরপরে এই লোগো সেকশনের ভিতরে আমাকে লোগোটা নিয়ে আসতে হবে তাই তো লোগোগুলা প্রত্যেকটা ওয়েবসাইটের লোগো থাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লিকেবল থাকে যেন ক্লিক করলে সেম পেজে চলে আসে অথবা সেদের অন্য কোনো পেজে থাকে সেজন্য হোম পেজে মুভ করে ওকে এখানেও দেখেন এই যে index.html লিংক করা আছে নিচে এখানে তার মানে ক্লিক করলে আমার মেইন পেজে নিয়ে আসবে ওকে সেই হিসাবে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব আপাতত হ্যাশ দিয়ে রাখি ভিতরে কোনো কিছু দিলাম না অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগটা নিলাম ইমেজেস তার ভিতরে logo.png অল্টারনেটিভের ভিতরে কখনোই অল্টারনেটিভটা ফাঁকা রাখবেন না অল্টার ট্যাগটা অবশ্যই অল্টার যে অ্যাট্রিবিউট এটা অবশ্যই ব্যবহার করবেন এটা ব্যবহার না করলে এরর দেখাবে সেটা ব্যবহার করবেন এবং এর ভিতরে ফাঁকা রাখবেন না কিছু না কিছু লিখে দেবেন আমরা এখানে লিখে দিলাম ব্র্যান্ড লোগো ইমেজটা না পাইলে লেখাটা দেখাবে দেখে আসছে কিনা ইমেজটা পাইনি কেন পাইনি আচ্ছা দেখে আসে কেন পাইনি ইমেজটা আমরা ওই যে এসভিজি এর জায়গা পিএনজি করে ফেলছিলাম এসভিজি তৈরি করা হয় কোড দিয়ে পিএনজি করার কারণে ইমেজটা পাইনি সেই ইমেজটা পাবে না লজিক্যালি পাওয়ার কথা না আমরা আবার সেভ দিই না এসভিজিটাকে এসভিজি রাখতে হবে সো ইমেজেস এর ভিতরে আসি আমরা সেভ দিয়ে দিলাম আদানটা শেষ হোক আমাদের ইমেজটা পেয়ে গেছে তাই না ইমেজটাকে মাঝ বরাবর আনতে হবে কি করা যেতে পারে প্রথম কনসেপ্ট হচ্ছে যে আমরা বলছিলাম যে কখনো আমরা হাইট ব্যবহার করবো না কোথাও
হাইটটাকে আমরা অন্যভাবে ব্যবহার করব। তবে যেহেতু আমরা এখনো নতুন, এখন কেবল প্রথম প্রজেক্ট শুরু করছি, এই প্রজেক্টটা আমরা হাইট দিয়ে কাজ চালাই যাই। এর পরের প্রজেক্ট থেকে আমরা হাইট গুলোকে স্কিপ করে যাব। ক্লিয়ার? মাথায় রাখতে হবে, এই হাইটের কনসেপ্ট যদি ভালো করে না বোঝেন তাহলে কিন্তু আপনি মেন কনসেপ্টটা বুঝবেন না। লজিকটা কি হবে, ধরেন এখানে হাইট না দিয়ে যদি আমি বলে দিই এই ইমেজটা এখানে নিয়ে এসে ইমেজের উপরে একটু প্যাডিং দিয়ে দিলাম, নিচে একটু প্যাডিং দিয়ে দিলাম, অটোমেটিক তো হাইট পেয়ে গেল। এইভাবেই কাজ করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, সো আপাতত আমরা এইভাবেই করে যাই, আমরা উপর থেকে একটু মার্জিন ক্রিয়েট করে লোগোটাকে একটু নিচে নামাই দিই। ক্লিয়ার? আপনাদের জন্য সহজ হবে। ফার্স্টে যে কাজটা করবেন যেভাবে করলাম, পুরো ব্যাকগ্রাউন্ড এরিয়া তৈরি করবেন, কন্টেইনার এরিয়া তৈরি করবেন, তার ভিতরে কয়টা আপনার কলাম লাগবে, কয়টা এরিয়া লাগবে সেটা তৈরি করবেন, পাশাপাশি আনবেন, এরপর হচ্ছে ভিতরে কন্টেন্ট গুলো দেওয়া শুরু করবেন। ক্লিয়ার? যেন আপনাদের ডিপ পেজ লেআউটে কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, এবার যদি আমরা ইমেজটাকে ধরতে চাই, কিভাবে ধরবো? হেডার বিজি, তার ভিতরে হেডার, তার ভিতরে লোগো, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, তার ভিতরে আইএমজি। বহু দূর আসতে হবে, তাই না? ওকে, সবই লাগতেছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের তো ধরাই আছে, আমরা জেলা পর্যন্ত চলে এসেছি, খালি ইউনিয়নে ঢুকলেই হবে, আমার সমস্যা নেই। আচ্ছা, আমার মনে হয় পাশাপাশি দেখতে আপনারা বেশি কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা, যদি আপনাদের সুবিধা হয় তাহলে তো অসুবিধা নেই। আচ্ছা, তো লোগো পর্যন্ত যেহেতু আমার ধরা আছে, লোগোর পরে আছে অ্যাঙ্কর ট্যাগ, তার ভিতরে আছে আইএমজি, বলে দিলাম মার্জিন টপ 10 পিক্সেল, রিলেট করে দেখি যে ঠিকঠাক মতো আছে কিনা, মোটামুটি ঠিক আছে। পারফেক্ট করার জন্য আপাতত কোনো ওয়ে নাই, ঠিক আছে? হ্যাঁ, আপাতত এখানে ওরকম কোনো ওয়ে না, ওয়ে আছে যদি পজিশন অ্যাবসলিউট দিয়ে যদি মাঝখানে আনতে চান, ওই যেভাবে দেখাইছিলাম, তবে ওটা হচ্ছে একদম একদম নন স্ট্যান্ডার্ড ওয়ে, তো ওদিকে যাওয়ার দরকার নেই। আপাতত মার্জিন দিয়ে কাজ চালানো, প্যাডিং বা মার্জিন দিয়ে একই কাজ। যদি আপনি মার্জিনের জায়গায় প্যাডিং দিতেন একই কাজ, কোনো ডিফারেন্স নেই। প্যাডিং টপ মার্জিন দেওয়ার কারণে ইমেজ থেকে বাহির থেকে জায়গা ক্রিয়েট করছে, প্যাডিং দেওয়ার কারণে ভিতর থেকে জায়গা ক্রিয়েট করছে। বড় হওয়ার কথা না, বড় হয়েছে সাইজ, বাট বুঝেননি আপনি। দেখেন আমি আচ্ছা, আমি এখানে দেখাই আপনাদের, প্যাডিং বটম করলাম ধরেন 50 পিক্সেল, সেভ করি, রিলোড করি, খেয়াল করেন কার্সর, খেয়াল করেন এই পর্যন্ত জায়গা পাইছেন। প্যাডিং এর জায়গা আমি করে দিলাম মার্জিন, হয়ে গেল। শো তো করবে না, এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেইনি, শো তো করার কথা না, আছে? আর বর্ডারটা পাচ্ছে, আর কিছু পাচ্ছে না, এটা পাচ্ছে এসবিজির কারণে, এটা এসবিজি ব্যবহার করা হয়েছে ওই কারণে, নর্মাল ইমেজ দিলে এটা পাইতো না, বাট এরিয়াটা পাচ্ছে না কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা, সেভ করলাম। এসবিজিটা মূলত আপনার দিয়ে করা হয়, কোড দিয়ে করা হয়, এই যে লোগো ডট এসবিজি ভিতরে ঢুকেন, এই যে সব কোড, এজ ইউজুয়াল যে ইমেজ সেই ইমেজ না, এটা মানুষই বানাইছে। যাই হোক, এটা তো পারছি আমরা। এরপরে চলে যায় মেনু, খুব ইজি, মেনু তো আমরা তৈরি করতে পারি। তো এখানে কি আছে, হোম, লিস্টিং, আদার পেজেস, সাবমিট,
হাবিজাবি কিছু আছে, আমরা তৈরি করে ফেলি। মেনুর ভিতরে ফার্স্টে নেব ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ হ্যাশ। আচ্ছা, এভাবে লিখতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কাজ করি। এটাকে ভিএস কোড ওপেন করি। কন্ট্রোল ডি যে ডুপ্লিকেট করলাম, তারপরে স্ট্রিং, তারপরে কি ছিল আদার পেজেস, আদার পেজেস সাবমিট, সাবমিট। এরপরে বাই দিস টেমপ্লেট, যা আছে আমরা তাই কপি করে ফেললাম, সমস্যা কি? দিস টেমপ্লেট সেভ করলাম। ও যাক, বাই বানান তাই বি ইউ ওয়াই হবে, আমি লিখছি অন্য জিনিস, আমি বিদায় দিয়ে দিচ্ছি। ওকে, পাশাপাশি নিয়ে আসি, দেখেন কত দ্রুত এই কাজটা করে ফেলি। এতটুকু কপি করলাম, সবাই কাজ জানেন, পেস্ট করলাম ইউএল এলআই ফলোড লেফট, সেভ করি। এক একটা করে কাজ করবো, সেভ করবো, দেখবো ঠিক মতো আসে কিনা। আসছে। দেন এই যে ইউএলটা, মেইন যে ইউএলটাকে ধরে পজিশন কেন ফ্লোট করে দেবো রাইট, মেইন ইউএলটাকে ধরে ফ্লোট রাইট করে দেবো, পুরোটা ধরে ডানে চলে আসবে। আসছে। কালার আছে সাদা, কালার গুলোকে চেঞ্জ করে দিই, অ্যাঙ্করটাকে কালার গুলোকে চেঞ্জ করে দিই। অ্যাঙ্কর ট্যাগ কালার করে দেবো সাদা। চলে আসছে। আদার্স যে কাজগুলো সেগুলো করে আসি। ফন্ট সাইজ করে দিই সাপোজ 18 পিক্সেল। এরপরে লাইন হাইট করে দিই 50 পিক্সেল, যেন 50 পিক্সেলের মাঝ বরাবর চলে আসে। মার্জিন লেফট করে দিই কিছু 10 পিক্সেল করে দিই, দেখি কি হয়। আসছে? বুঝিনি? দিতে পারেন। এই জায়গাটাকে মার্জিন না প্যাডিং? এখানে মার্জিন আছে না প্যাডিং আছে? এই যে এখানে তো কিছুই পাচ্ছে না। বর্ডার কেন? এখানে মার্জিনও আছে প্যাডিংও আছে, দুটোই আছে, সমস্যা কোথায়? আমার কাজই তো এটা। এখানে প্যাডিং, একটু প্যাডিং দেওয়াটা ভালো, কারণ কি যদি আপনি একেবারে মার্জিন দিয়ে রাখেন তাহলে একদম আপনার লেখার উপরে কার্সর না দিলে কাজ হচ্ছে না। সে একটু যদি প্যাডিং দিয়ে দেন তাহলে ইউজারের জন্য একটু ভালো হয়। হ্যাঁ, আমি কিছু মার্জিন দিলাম আমার প্রয়োজন অনুযায়ী, পাশাপাশি কিছু প্যাডিংও দিয়ে দিই। বলে দিলাম প্যাডিং, ধরেন আমি চারপাশে প্যাডিং দিয়ে দিলাম 5 পিক্সেল, দিলে একটু প্রবলেম হতে পারে। না, এখন হয়নি, যেহেতু হয়নি সেহেতু থাক, প্রবলেমে আমরা না যাই। এরপরে দেখেন, হ্যাঁ এই প্রবলেমটার কথাই বলছিলাম যে আমরা প্যাডিং ব্যবহার করতেছি, মার্জিন ব্যবহার করতেছি, কিন্তু বক্স সাইজ ব্যবহার করতেছি না। তারপরে কোনো প্রবলেম হচ্ছে না কেন? তারপর ওর সাইজ বড় হচ্ছে না। এইটাই বলছি। ডিসপ্লে ব্লক করেন। সরি, ডিসপ্লে ইনলাইন ব্লক দেখাইছিলাম, ইনলাইন ব্লক দেখাইছিলাম। দেন ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে দেখেন নিচে নেমে গেছে, খেয়াল করছেন? এটাই প্রবলেম। এখানে বলে দেন বক্স সাইজ এবং বর্ডার বক্স দিলে কাজ করার নাও করতে পারে। বর্ডার বক্স, তারপরও দেখি কাজ করবে না এখানে, কারণ কি বলেন তো? এটা তো কোনো ডিপ না, ডিপের জন্য না, বক্স সাইজিং বর্ডার বক্স এটা কাজ করবে হলো
আপনার তার প্যারেন্টস এর সমান পরিমাণ জায়গা সে নিবে, তাই না? বক্স সাইজে বড় বক্স যখন দেবো, তার প্যারেন্টস এর সম পরিমাণ জায়গা বা প্যারেন্টস অনুযায়ী কাজ করবে সে, তাই না? আর এখানে তো তার কোনো প্যারেন্টস নেই, তাকে তো ফ্লোট দিয়ে তাকে উপরে ভাসাইয়ে ফেলছে। বুঝতে পারছি? আচ্ছা, যদি কনফিউশন হয়ে যায় তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লকটাকে আপাতত স্কিপ করতে পারেন। যদি কনফিউশন মনে হয় স্কিপ করেন, এটা না দিলে আর প্রবলেমটা হবে না। এই জন্যই এই যে এত প্রবলেম এত কিছু ফেস করতেছি, এগুলো সব হচ্ছে হাইট দেওয়ার কারণে। যদি আমরা হাইট না দিতাম তাহলে আমরা প্যাডিং ব্যবহার করলে অটোমেটিক্যালি ভিতরে যতটুকু প্যাডিং নেওয়ার দরকার সে নিয়ে নেবে, যতটুকু হাইট হওয়া দরকার সে নিয়ে নেবে, তাই না? বাট যখনই আমরা হাইট ব্যবহার করতেছি তখন সে ভিতরে কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, প্যারেন্টস এর থেকে বড় হয়ে যাচ্ছে। বুঝতেছেন নাকি একটু কনফিউশন তৈরি হচ্ছে? দেখেন আবার ভালো করে বুঝাই দিই। এখানে বললাম আমি লাইন হাইট 50 পিক্সেল, তার মানে কি এই হোমের এই যে উপর থেকে শুরু এই পর্যন্ত জায়গা হোম দখল করে ফেলছে, 50 পিক্সেল জায়গা দখল করেই ফেলছে। এরপরে যখন প্যাডিং দেবো 5 পিক্সেল প্যাডিং দিলে উপরে 5 পিক্সেল নিচে 5 পিক্সেল, 10 পিক্সেল জায়গা বেড়ে গেল না? বেড়ে গেছে তো। এখন তো সে তার প্যারেন্টস থেকে আরো বেশি বড় হয়ে গেছে। আমি যে প্যারেন্টস কে ফিক্সড করে দিয়েছি সে 50 পিক্সেল হবে, তার বেশি হবে না। তো এটা একটা প্রবলেম। ওকে, হাইট না দিলে প্রবলেমটা হতো না। ওকে, বাট এখানে তো হাইট ছাড়া কাজ করতে পারতেছি না, কারণ হাইট ছাড়া কাজ করাটা এখনো দেখাই নেই। যদিও মেনু তৈরি করার সময় আমি জেনারেল একটা নলেজ দিয়ে রাখছিলাম যে কিভাবে তৈরি করে, মুখস্থ করার কথা বলছিলাম। আচ্ছা, 2 নম্বর আরেকটা কথা মনে রাখবেন যে এইখানে দেখেন প্রত্যেকটা কি মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের আছে, অর্থাৎ টেক্সট ট্রান্সফর্ম দেওয়া আছে ক্যাপিটালাইজ দেওয়া আছে, তাই না? বাট এটা যদি আমি এখানে এভাবে লিখে দিতাম হোম ক্যাপিটালাইজ যদি আমি লিখে দিতাম তাহলে কাজ করতো না? অবশ্যই কাজ করতো, বাট আমরা লিখে দিলাম না কেন? কারণ এখানে কন্টেন্ট লেখার সময় সবসময় ছোট হাতের লেখাটা স্ট্যান্ডার্ড, ছোট হাতে লিখবেন। তবে কিছু কিছু কি আছে যেগুলো বড় হাতে লিখতে হয়, যেমন সিইও, এগুলো বড় হাতেই লিখতে হয়, তো সেগুলো ভিন্ন কথা। বিবিসি, এসএসসি, এগুলো বড় হাতেই লিখতে হয়, তো সেগুলো ভিন্ন কথা। বাকি নর্মাল যে কিওয়ার্ড গুলো সেগুলো কখনো বড় হাতে লিখবেন না। আচ্ছা, তো এটা আমরা সিএসএস এর মাধ্যমে করে দিই। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, সেভ করলাম, রিলোড দিলাম, চলে আসছে। আচ্ছা, এবার কোথায় আছে? আদার পেজের ভিতরে অনেকগুলো পেজ আছে, আমি এতগুলো লিখলাম না, আমি সিম্পল কয়েকটা পেজ দিয়ে দিই। এই আদার্স পেজ, এই এলআইটা যেখানে শেষ হয়েছে, এই যে এলআই শুরু এলআই শেষ, এলআই যেখানে শেষ হয়েছে সেখানে একটা এন্টার দেন, যা জায়গা তৈরি করেন। এখানে আরেকটা ইভেল নেন, ইভেলের ভিতরে এলআই, তার ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ, ট্যাব দিলাম, চলে আসলো। এখানে হ্যাশ দিয়ে রেখে আপাতত, আর এখানে বলে দিলাম সাব মেনু, ডুপ্লিকেট করে দিলাম কয়েকটা, সাবমেনু 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 দিলেই একটু এলোমেলো হয়ে যাবে, একটু ভেঙে যাবে। এই যে এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, সো এরপর আমরা কাজ করি। এতটুকু আমার ধরা আছে, এতটুকু কপি করি, পেস্ট করলাম। সেকেন্ড ইভেল মানে হচ্ছে আমার সাবমেনুর ইভেলটা, একে করে দিলাম পজিশন অ্যাবসলিউট, সেভ করলাম, সে তার জায়গাটা ছেড়ে দিল, গেল কোথায়? আচ্ছা, আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। দেখেন এখানে ভিএস কোড যারা ব্যবহার করেন তাদের জন্য এখানে কার্সর রাখলে চলে আসবে। ওকে, হয়ে গেল। জি জি, সব আসবে। এখানে ক্লিক করেন, হেক্সা কোডে কনভার্ট হয়ে যাচ্ছে। সবই ইজি, কোনোটাই কঠিন না। আসছে? কালারটা ছিল, লেখার কালার ছিল সাদা, এই জন্য দেখা যাচ্ছিল না, চলে আসছে। এরপরে ধরেন এটাকে আবার কপি করি, পাশাপাশি আনার জন্য আপনার আমরা ফ্লোট লেফট ব্যবহার করেছিলাম, যে কারণে এগুলো পাশাপাশি চলে আসছিল। নিচে নিচে নিয়ে আসেন, কি করতে হবে বলেন তো? ফ্লোট নাম,
ফ্লোট লেফট দেওয়ার কারণে পাশাপাশি আসছে, ফ্লোট নাম দেওয়ার কারণে পাশাপাশিটা নিচে নিচে চলে আসবে। স্যার এখানে একটা সমস্যা হয় না, বলেন। মানে আমি রেজাল্টটা দিলে আমি বলতাম অনেক বড় যদি লেখা নিই সেটা একটা ব্রেক দেখাইছিলাম দেখাইছেন হোয়াইট স্পেস নো র্যাপ, এখানে বলে দেন স্যার হোয়াইট স্পেস নোর একটা কোথায় দেব অ্যাঙ্কর ট্যাগে, অ্যাঙ্কর ট্যাগে যদিও আসতেছে না। আচ্ছা, এরপরে এরপরে দেখেন আমরা যেহেতু এটাকে পজিশন অ্যাবসলিউট করছি সেহেতু আমাকে জায়গাটা বলে দিতে হবে, টপ বটম লেফট রাইট বলে দিতে হবে। সেখানে আমি বলে দিলাম টপ থেকে 100%, লেফট থেকে 0, সেভ করলাম, একদম নিচে চলে আসবে কারণ আমরা পজিশন রিলেটিভ ব্যবহার করিনি। পজিশন রিলেটিভ ব্যবহার করতে হবে যেই এলআই এর ভিতরে ইভেলটা আছে সেই এলআই কে। এই এলআই মানে হচ্ছে এই মেনুর ভিতরে প্রথম ইভেলের ঠিক পরে যে এলআইটা সেই এলআই, তাই তো? অলরেডি আমাকে বলা আছে, এখানে ধরা আছে, আমি জাস্ট এখানে বলে দিলাম পজিশন রিলেটিভ। ক্লিয়ার? খুব ইজি কনসেপ্ট, চলে আসছে, এই যে আইটেমটা এখানে চলে আসছে। এখন এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে, যেহেতু অ্যাঙ্কর ট্যাগের যে কোনো অ্যাঙ্কর ট্যাগের প্রবলেমটা হতে পারে, আমি সবগুলো অ্যাঙ্কর ট্যাগকে এই কমান্ডটা দিয়ে রাখলাম। হ্যাঁ, এই যে এখান থেকে এখানে এই মেনুর ভিতরে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে, এটা না করলে আবার প্রবলেম আছে। কমন সিএসএস করলে আপনার জেনারেল যে কন্টেন্ট, সেই কন্টেন্টের ভিতরে বিশাল বড় অ্যাঙ্কর ট্যাগ থাকতেই পারে, সেগুলো তো প্রবলেম হয়ে যাবে। এখানে আপনি বলে দেন যে মেনুর ভিতরে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলো অ্যাঙ্কর ট্যাগ হোয়াইট স্পেস হয়ে যাবে, নো র্যাপ। ক্লিয়ার? আচ্ছা, আর যত ডিজাইন আছে আপনাদের মনের মাধুরী মিশায় ডিজাইনগুলো করে ফেলেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এতটুকুই রেখে দিই। এখানে বলে দিলাম কি বলা যায়, অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন। এরপরে এতটুকু কপি করে বলে দিলাম মেনুর ভিতরে প্রথম যে ইভেল, সে প্রথম ইভেলের ভিতরে যে এলআই কে যখন হোভার করা হবে তাহলে তার ভিতরে যদি কোনো ইভেল থাকে সেই ইভেলটা অপাসিটি হয়ে যাবে 1, ভিজিবিলিটি হয়ে যাবে ভিজিবল। সেভ করি, রিলোড করি, চলে গেছে। এখানে মাউস নিলেও আসতেছে না, এখানে মাউস নিলাম চলে আসলো। আচ্ছা, তাহলে একটা নতুন জিনিস শিখি। মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসতেছে, কোনো সময় নিচ্ছে না, দেখতে একটু বাজে লাগতেছে। আমি একটু ট্রানজিশন ব্যবহার করবো যে একটু সময় নিয়ে আসো। ওকে, তো এটার জন্য আমাকে সিএসএস একটা কি বলা হয় প্রপার্টি ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশনটা কাকে ব্যবহার করব? ট্রানজিশন ব্যবহার করতে হয় সবসময় যে পরিবর্তন হচ্ছে তাকে, যে পরিবর্তন হচ্ছে মানে যেই ডিপটা বা যে ট্যাবটা সময়ের, যে ট্যাবটার সাথে সময় প্রয়োজন। এখানে পরিবর্তন হচ্ছে আমার সেকেন্ড ইভেলটা পরিবর্তন হচ্ছে না, সে একবার হাইট হচ্ছে একবার শো হচ্ছে। সেকেন্ড যে ইভেলটা তাকে আমরা ট্রানজিশন ব্যবহার করব। ক্লিয়ার? তো চলেন, এই যে হচ্ছে আমার সেকেন্ড ইভেলটা। এই সেকেন্ড ইভেলটাকে ফার্স্টে আমরা লিখব ট্রানজিশনের ভিতরে 3টা ভ্যালু ব্যবহার করা যায়। একটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, কত সময় ধরে এই ট্রানজিশনটা চলবে। ঠিক আছে, কত সময় ধরে ট্রানজিশনে চলবে। সাপোজ আমি বলে দিলাম 2 সেকেন্ড। 2 নম্বরে হচ্ছে ট্রানজিশনের যে স্টাইলটা, কোন স্টাইলে ট্রানজিশন হবে। ওকে, অনেকগুলো স্টাইল পাওয়া যায়। একটা হচ্ছে আপনার শুরু এবং শেষটা একই রকম হবে, আর একটা আছে শুরু হবে দ্রুত শেষ হবে আস্তে, আবার আছে শুরু হবে আস্তে শেষ হবে দ্রুত। এরকম অনেক ট্রানজিশন পাওয়া যায়। এর ভিতরে সব থেকে বেশি ব্যবহার হয় আমাদের লিনিয়ার। আমরা যদি একটু গুগলে সার্চ দিয়ে আসি, ট্রানজিশন সিএসএস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। আচ্ছা, এটাকে বলা হয় টাইমিং ফাংশন। আমি স্টাইল বলছিলাম, বাট স্টাইল না, নাম হচ্ছে টাইমিং ফাংশন। একটা হচ্ছে ট্রানজিশন ডিলেটা বেশি একটা প্রয়োজন হয় না, কত সেকেন্ড পরে ট্রানজিশনের কাজটা শুরু হবে।
কত সেকেন্ড পরে এই ট্রানজিশনের ইফেক্টটা শুরু হবে, এটা বলা হয় ট্রানজিশন ডিলে। ডিউরেশন হচ্ছে ট্রানজিশনটা কত সময় ধরে চলবে এটা। 3 নম্বর হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। আপনি সিএসএস এর অনেকগুলো প্রপার্টি ইউজ করছেন, ঠিক আছে, পরিবর্তন অনেকগুলো হবে। যেমন আমার এখানে পরিবর্তন হবে 2টা প্রপার্টি, যখন হোভার করব পরিবর্তন হবে শুধু অপাসিটি প্রপার্টিটা আর ভিজিবিলিটি প্রপার্টিটা। ওকে, সো এখানে আপনি ব্যবহার করতে বলে দিতে পারেন যে ট্রানজিশন প্রপার্টির ভিতরে বলে দিতে পারেন যে শুধুমাত্র এই প্রপার্টিটা চেঞ্জ হওয়ার ক্ষেত্রে এই কয় সেকেন্ড টাইম নেবে। বুঝাইতে পারছি? যেমন ধরেন আপনি বলতেছেন হোভার করলে কালার হয়ে যাবে রেড, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ইয়েলো। ট্রানজিশনের ক্ষেত্রে বলে দিলেন যে ট্রানজিশন কালার 2 সেকেন্ড, তার মানে শুধুমাত্র কালার চেঞ্জ হইতে 2 সেকেন্ড লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আর যদি বলে দেন ট্রানজিশন ওয়াল, তার মানে যত প্রপার্টি পরিবর্তন হওয়ার সবগুলো প্রপার্টির ক্ষেত্রে ট্রানজিশনটা সমানভাবে কাজ করবে। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন। তার মানে হচ্ছে ট্রানজিশন যেটা বললাম যে কোন স্টাইলে ট্রানজিশনটা হবে। টাইমিং ফাংশনের ক্ষেত্রে দেখি নিচে যে দেখি, এই যে এখানে আছে লিনিয়ার, ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট। কটা? এই 5টা ব্যবহার হয়। আরেকটা আছে কিউবিক বেজিয়ার, এটা খুব একটা ব্যবহার হয় না, বাকি 5টা ব্যবহার হয়। তার ভিতরে সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে লিনিয়ার, তার মানে শুরু এবং শেষটা সমান গতিতে হবে, এটাই বেশি ব্যবহার হয়। ক্লিয়ার? আমরা ব্যবহার করি, আমরা যদি চাই যে কি বলা হয় প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা ভাবে লিখবো, লিখতে পারেন। বলে দেন ট্রানজিশন ডিউরেশন করে দেন 2 সেকেন্ড, এস মানে সেকেন্ড। আর যদি মিলি সেকেন্ড ব্যবহার করতে চান তাহলে 0.2 এইভাবে ব্যবহার করবেন। ওকে, অনেকে এখানে 200 দিয়ে এমএস মিলি সেকেন্ড, এটাও কাজ করে, বাট এটা নন স্ট্যান্ডার্ড, দরকার নেই। তো 2 সেকেন্ড দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে বলে দিতে হবে ট্রানজিশন প্রপার্টি, কোন প্রপার্টিটা চেঞ্জ হবে, কোন প্রপার্টিটা চেঞ্জ হবে। আমি বলে দিলাম ওয়াল, সবগুলো চেঞ্জ হবে, মানে সবগুলো চেঞ্জ হওয়ার ক্ষেত্রে ট্রানজিশনটা কাজ করবে। এরপরে বলে দিতে হবে ট্রানজিশন টাইমিং ফাংশন, বলে দিলাম লিনিয়ার। সেভ করেন, রিলোড করেন। একটু বেশি আমি দিচ্ছি ইচ্ছা করে, বাট বোঝানোর জন্য। পারা গেছে? স্যার 2 সেকেন্ডের আগে ডট বসাই দেন, ডট 2 সেকেন্ড। না, খুব তড়িৎ না, এবার একটু মোটামুটি স্ট্যান্ডার্ড দেখা যাবে। 0.2 থেকে 0.4 এর ভিতরে ব্যবহার করা ট্রাই করবেন। খুব বেশি দেরি করলেও সমস্যা, আর খুব স্পিড দিলেও দেখতে খারাপ। বুঝাইতে পারছি? এখন এই 3টা লাইন মুখস্থ রাখা একটু ডিফিকাল্ট, একটু কষ্টকর। এটাও আপনার মার্জিন প্যাডিং এর মতো এক লাইনে লেখা যায়, ওটাই সহজ। কমেন্ট করে রাখলাম, বলে দিলাম ট্রানজিশন, প্রথমে বলে দিলাম ওয়াল, ওয়াল মানে হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। এরপরে বলে দিলাম কোন স্টাইল, বলে দিলাম লিনিয়ার। টাইমিং ফাংশনটা বলে দিলাম 0.2 সেকেন্ড। কোনো প্রয়োজন নাই, বাট সবাই এভাবেই লেখে, সবাই এভাবেই লেখে, সিএলএ লিখে, তা আমরা ওইটাই ব্যবহার করি। ওকে, দেখেন ঠিকঠাক মতোই কাজ করছে। সো নতুন একটা জিনিস শিখে ফেললাম, আর একটা নতুন জিনিস শিখবো আজকে, চলেন সামনে। তো উপরের মেনু পার্ট আমাদের শেষ, আমরা এখন সেকেন্ড যে সেকশনটা এটা তৈরি করতে পারি। সেকেন্ড সেকশনের নাম দিলাম আমি ব্যানার সেকশন। এটার সেকশন আমার শেষ। কমেন্ট করি ব্যানার স্টার্ট, কন্ট্রোল ডি, এন্ড। এখানে একটা ডিপ নিলাম, নাম দিলাম, মনে আছে কি দেব, ব্যানার বিজি। ওকে, আর এখানে কমন একটা নাম দিয়েছিলাম বিজি এরিয়া বলে, এই ক্লাসটাও এখানে অ্যাড করে দিই, বিজি এরিয়া। এর ভিতরে আমি নেব একটা
ব্যানার নামে একটা টিপ নিলাম। কমন সেন্সের জন্য অ্যাড করা হয়েছে। হ্যাঁ, কমন সেন্স হিসেবে যেন আমি বারবার লেখা না লাগে আমার। বুঝতেছেন সবাই? বুঝতেছেন তো? কমন গুলা, কমনটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। এই কমন নিয়ে আমরা কাজ করব সবসময়। অনেক থাকবে, অনেক কমন। কি হলো? আচ্ছা, সো বিজি এরিয়া আর কন্টেইনার নেওয়ার কারণে আমার সেকশনটা সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেল, একটা ব্যাকগ্রাউন্ড এরিয়াও তৈরি হয়ে গেল, কন্টেন্ট এরিয়াও তৈরি হয়ে গেল। এখন জাস্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তো চলেন, ওকে, এখানে বলে দিলাম ব্যানার স্টার্ট, কন্ট্রোল ডি, এন্ড। এখানে আমার এখন ধরতে হবে কোনটা, বিজি এরিয়াকে ধরা লাগবে, ধরতে হবে ব্যানার বিজিটাকে ধরতে হবে, তাই না? তো ধরেন ডট ব্যানার হাইফেন বিজি, একটা ব্যাকগ্রাউন্ড আপাতত কালার দিয়ে ফিল করি, যদিও এখানে কালার নেই, এখানে আছে একটা ইমেজ। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কেমনে সেট করি সেটাও দেখবো। সেখানে আপাতত কালার দিয়ে ফিল করি। আচ্ছা, আগেই বলছি যে বেজি এরিয়ার ভিতরে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ ছাড়া অন্য কোনো কাজ করব না। সেখানে একটা ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা পাইছি, একটা কালার ফিল করতে হবে বা কিছু একটা করতে হবে, সেটা আমরা করলাম। এরপর আমরা কন্টেইনার এরিয়াটাকে ধরি, ব্যানার বিজি, তার ভিতরে ব্যানার, বুঝাতে পারছি? আপাতত একটা হাইট দিয়ে রাখি, হাইট দিলাম সাপোজ 400 পিক্সেল, সেভ করি, রিলোড করি, আসছে, চলে আসছে। আচ্ছা, যেহেতু চলে আসছে সেহেতু আমরা একটা কাজ করি, এখন এই ব্যাকগ্রাউন্ড এরিয়ার তো আমি কালার দিয়ে ফিল করছি, এখন ইমেজ কেমনে ব্যবহার করে সেটা আমরা শিখে আসি, ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ ব্যবহার করে। ওকে, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি কপি করে নিই, রাইট বাটন ক্লিক, ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, চলে আসছে, রাইট বাটন ক্লিক, আবার সেভ ইমেজ অ্যাজ, এই যে আমাদের জায়গা মতো আছে, এখানে আমি বলে দিলাম ব্যানার হাইফেন বিজি, এখান থেকে ব্যাকে চলে আসে, চলে আসছে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে কালার সেট করার জন্য যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখি, ইমেজ সেট করার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, এখন ইমেজের লিঙ্কটা বসানোর জন্য আমাকে এই কথাটা লিখতে হবে, ইউআরএল। ওকে, ইউআরএল এর ভিতরে আপনি বলে দেন আপনার ইমেজটাকে ধরাই দেন। কিভাবে? আমরা আছি কোথায়? এখানে, এখান থেকে ইমেজটা ধরার জন্য কি করতে হবে? এক স্টেপ পিছনে আসতে হবে, দেন ইমেজেস ফোল্ডারের ভিতর ঢুকতে হবে। আচ্ছা, তো পিছনে আনার অবশ্যই ডট ডট স্ল্যাশ, তারপরে ইমেজেস নামে ফোল্ডারের ভিতর ঢুকতে হবে, ইমেজেস স্ল্যাশ, তারপরে ব্যানার বিজি। অ্যাডভান্স যে কোড এডিটর সেখানে দেখাই দেয় আপনাকে, রুটগুলো আপনাকে সাজেস্ট করে দেয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। প্রবলেম কি? ইমেজটা রিপিট হয়েছে। হ্যাঁ, ইমেজের সাইজটা কেমন একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, একটা হাইটটা বাড়াই দিই, 600 করে দিই। আচ্ছা, আমরা প্র্যাকটিস করার জন্য ছোট্ট একটা ইমেজ নিয়ে আসি, কি বলা যায়, ফ্লাওয়ার পিক। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে অনেক কিছু বোঝার আছে, একটু ভালো করে বুঝবেন, খুব বেশি কঠিন কাজ না, বাট বোঝার আছে অনেক কিছু। সেভ ইমেজ অ্যাজ, এখানে যাই, এখানে বললাম img.jpg। প্রবলেম লিখে রাখেন, img.jpg, ছোট্ট ইমেজটা আমি দিলাম, দেখেন কি হয়, রিপিট হয়ে গেছে না?
এখন আমি চাচ্ছি যে না এই রিপিটটা আমার পছন্দ হচ্ছে না, রিপিটটা আমি বন্ধ করে দেব, কোনো রিপিট হতে পারবে না। ওকে, রিপিটটা আমাদের লাগে, এটা যে লাগে না তা না, রিপিটটাও লাগে। কখন লাগে জানেন? অনেক জায়গায় দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে একটু একটা শেপ আঁকা আছে, একটা ডট ডট ফোটা ফোটা দেওয়া আছে, একটা ফোটা, একটা ইমেজ হচ্ছে একটা ফোটা, তাকে রিপিট করে এরকম পুরো ফোটা ফোটা বানায় ফেলছে। ঠিক আছে, অনেক জায়গায় এরকম করা হয়। সবসময় রিপিট থাকে ব্যাকগ্রাউন্ড দিলে হ্যাঁ, ডিফল্ট ভাবে রিপিট দেওয়া থাকে। যেমন আমি একটু দেখাই আপনাদের। আমি চাচ্ছি না যে রিপিটটা থাকুক, রিপিটটা দূর করার জন্য এখানে বলে দেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, সেভ করেন। রিপিট হচ্ছে না। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড রিপিটটা নো রিপিট দরকার নেই, আমার শুধু এক্স অক্ষের দিকে রিপিট হবে, বলে দেন রিপিট এক্স, না ছোট হাতের, বড় হাতের হতো, এটা আগে একজনকে বলছিলাম মনে হয়, যদি হাইফেনটা না থাকতো তাহলে এভাবে বড় হাতের হতো। ঠিক আছে, হাইফেন যেহেতু দেওয়া আছে সেহেতু বড় হাতের দরকার নেই। রিপিট এক্স তো বুঝছেন, এটাও আমাদের লাগবে। এগুলো মনে করেন না যে লাগবে না, লাগবে, এগুলো মাথায় রাখতে হবে। যদি ওয়াই প্রয়োজন হয়, এই যে চলে আসছে। তবে ম্যাক্সিমাম টাইমে আমাদের লাগে হচ্ছে নো রিপিট, নো রিপিট। নো রিপিট তো দিলাম, বেশ ভালো কথা। ইমেজটা এক কোনায় চলে আসছে, ইমেজটাকে টান দিয়ে আমি মাঝখানে নিয়ে আসবো, পারি না আনতে? সেন্টারে নিয়ে আসবো, কি করে আনবো? এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন। দেখেন পজিশনেরও দুইটা অক্ষ আছে, দুইটা অক্ষ। যেমন আমরা নর্মালি পজিশন করেছিলাম মনে আছে, লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম, দুই দিকের তিনটা তিনটা করে আমরা জায়গা পাই, তিনটা নাম পাই। এখানেও প্রথমটা আপনাকে এক্স অক্ষের ভ্যালুটা দিতে হবে, যে টপে থাকবে মানে লেফটে থাকবে না সেন্টারে থাকবে না রাইটে থাকবে, সেটা বলে দিতে হবে। প্রথমটা আমি বলে দিলাম সাপোজ রাইট, ওকে। আর দ্বিতীয়টা হচ্ছে আমার ওয়াই অক্ষ থেকে কোন জায়গায় থাকবে, টপ, মিডল, বটম। এখানে আমি বলে দিলাম বটম, বলতেই তো পারি। কোথায় আসবে বলেন তো? রাইট বটম, এইখানে চলে আসার কথা, চলে আসছে। খুব কি কঠিন? আমি যদি মাঝখানে আনতে চাই কি বলবো বলেন তো? প্রথমটা কি বলবো? প্রথমটা এক্স অক্ষ সেন্টার, পরেরটা মিডল। মজার ব্যাপার হলো এখানে মিডলটা কাজ করে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পজিশনের ক্ষেত্রে মিডলটা কাজ করে না, মনে থাকবে। জাস্ট শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশনের ক্ষেত্রে মিডলটা কাজ করে না, ওইখানে মিডলটাকেও আপনার সেন্টার করতে হয়। আমরা তো অ্যাজ ইউজুয়াল জানি যে লেফট, সেন্টার, রাইট আর টপ, মিডল, বটম, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশনের ক্ষেত্রে টপ মিডলের জায়গা হয়ে যায় সেন্টার, টপ সেন্টার বটম দুটোই সেন্টার হবে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পজিশন, অন্য জায়গা আবার এই বুদ্ধি খাটায় না, কাজ করবে না কিন্তু, শুধু ব্যাকগ্রাউন্ড পজিশনের ক্ষেত্রে। সেখানে বলে দেন সেন্টার, আসছে আসছে। আচ্ছা, এখন এই যে যখন দুইবার সেন্টার সেন্টার বললেন বা দুইটা ভ্যালু যদি একই হয়ে যায় তাহলে যে কোনো একটা দিলেই হয়, শুধু সেন্টার দিলেই হয়। অ্যাজ ইউজুয়াল আমাদের এটা বেশি ব্যবহার করার প্রয়োজন হয়, সেন্টার। ওকে, এরপরে কথা হচ্ছে যে ইমেজটা মাঝখানে এতটুকু জায়গা দখল করে আছে, এটাও ভালো লাগতেছে না, পুরোটাই হবে। তার মানে ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমাকে কন্ট্রোল করতে হবে, সাইজ। এখানে প্রথম যে সাইজটা দেবেন আপনি এখানে বলে দেন 300 পিক্সেল আর বলে দিলেন 400 পিক্সেল, দেখি কি হয়। প্রথমটা উইথ, পরেরটা হাইট, ক্লিয়ার? এখানে বলে দেন 100%, এখানেও বলে দেন 100%, সেভ করেন। আসছে?
বাট ইমেজটা মনে হচ্ছে কে যেন রাবারের মতো টেনে বলাই ফেলছে। এটাও তো একটা ঝামেলা। আচ্ছা, যদি আপনার এইরকম সিচুয়েশনে পড়েন যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরো জায়গা জুড়ে লাগবে, বাট এইভাবে টানাটানি করার অবস্থা আমার প্রয়োজন নেই, কেমন যেন ইমেজটা কেউ টানতেছে না, বরং সে তার রেশিও অনুযায়ী বড় ছোট হবে। এই কাজটা করার জন্য যে কাজটা করবেন, এটাও আমার লাগবে, কোনো কোনো ক্ষেত্র বিশেষ এটাও আমার লাগবে। সে এখানে জাস্ট বলে দিবেন কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আচ্ছা, আমি একটু বোঝাই আসি যে কভারটা কিভাবে কাজ করে। ধরেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এরিয়া, এর ভিতরে আমি আর একটা ইমেজ নিলাম, এটা হচ্ছে আমার ইমেজ, ঠিক আছে। যখন আমি উইথ হাইট নিয়ে কাজ করব তখন আমার ইমেজটা এভাবে বড় ছোট হয়, এভাবে এখান থেকে বড় হয়, এখান থেকে বড় হয়। আর যখন কভার দিয়ে কাজ করব তখন ইমেজটা বড় হয় এইভাবে। ক্লিয়ার? এভাবে বড় হতে হতে যখন দেখে যে হাইট বরাবর হয়ে গেছে, উইথটা বড় মানে সমান সমান হয়নি, তখন সে হাইটটাকে ওভাররাইড করতে থাকে এভাবে। যখন দেখে উইথ এবং হাইট ঠিক হয়ে গেছে তখন ইমেজটা ছেড়ে দেয়। বুঝাতে পারছি? যে কারণে আমার ইমেজটা ফাটে না, ইমেজটা তার রেশিও অনুযায়ী বড় হতে আছে কিন্তু ওরকম অনেকটা। যদি কেটে যাবে, অর্ধেক কেটে যাবে, বাট ইমেজটা ফাটবে না। আর অর্ধেক কেটে গেলেও তো আমার অসুবিধা নেই, ইমেজটা তো মাঝ বরাবর দেখাচ্ছে, কারণ আমরা তো পজিশন মাঝখানে দিয়ে রাখছি, চারিপাশে দিয়ে একটু কেটে যাবে প্রয়োজনে। ক্লিয়ার? এজন্য আমরা সবসময় ব্যবহার করব কভার। কভার বড় ছোট হয়ে যাবে। আচ্ছা, কভার দেওয়ার পরে যদি রিলোড করে দেখি কি হয়, কোনো টানাটানি কোনো ঝামেলা নেই। বুঝতে পারছি? এখন আপনারা প্রশ্ন করবেন যে এতগুলো আমরা কেন এক লাইনে লিখতে পারি, চাইলে চাইলে আমরা এক লাইনেও লিখতে পারি। যদি এক লাইনে লিখতে চাই কিভাবে লিখবো? ব্যাকগ্রাউন্ড ইমেজ এক লাইনে লেখার ক্ষেত্রে একটু শর্ত আছে, একটু ঝামেলা আছে আর কি, দেখাবো। প্রথমে জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখবেন, ইমেজ বা কালার কিছুই লিখবেন না। এরপরে প্রথম লিখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি ইউআরএল, অর্থাৎ এই লাইনটা প্রথমে লিখবেন। কপি করেন, পেস্ট করেন, স্পেস দিয়ে বলে দেন কোনো রিপিটেশন আছে কিনা, বলে দেন নো রিপিট। এরপরে লিখবেন ব্যাকগ্রাউন্ড পজিশন, লিখে ফেলি আমি, সেন্টার, তারপরে লিখবেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আর এই যে লাস্টে একদম শেষে আপনাকে ব্যাকগ্রাউন্ড সাইজ এবং তার আগে ব্যাকগ্রাউন্ড পজিশন, এই দুইটা প্রপার্টি আপনার থাকতেই হবে যদি এক লাইনে লিখতে চান। এক লাইনে লিখতে চাইলে দুইটা প্রপার্টি আপনাকে ইউজ করতেই হবে, এবং এই দুইটা প্রপার্টি থাকবে সবার শেষে এই সিরিয়ালে। প্রথম হচ্ছে সেন্টার বা পজিশন, তারপরটা হচ্ছে সাইজ, আর এই দুইটার মাঝখানে একটা হ্যাশ দিতে হবে। স্যার এই যে ক্রমটা, এই ক্রমটা ভাঙা যাবে না? ক্রমটা মানে? আচ্ছা আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে ভাঙা যাবে না, আর এর আগে যে দুইটা, এই দুইটা আপনি আগে পরে আনতে পারেন, অসুবিধা নেই। এই জন্যই বলছিলাম এক লাইনে লেখাটা একটু ঝামেলা। আচ্ছা, এটাকে কমেন্ট করি। কাজ করছেন? কাজ করবে। এখানে যদি কোনো কারণে ভুলে এই হ্যাশটা না দেন, স্ল্যাশটা না দেন আর কি, কাজ করবে না। ওকে, আচ্ছা, এটা আমি যে দুইটা ওয়ে দেখালাম, মাল্টিপল লাইনে এবং এক লাইনে, কিন্তু এই ক্ষেত্রে এই দুটার কোনোটাই ব্যবহার করা স্ট্যান্ডার্ড না, দুটাই নন স্ট্যান্ডার্ড। আরেকটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, সেটা আমরা একটু পরে দেখাবো। না, এটা কেটে যাবে, এটা কোনো সমাধান নেই। যখন আমরা ওয়েবসাইটটা রেডি করব তখন তাদেরকে আমাকে বলে দিতে হয় যে আপনার এখানে ছবি যেন এই রেশিও অনুযায়ী হয়, তাদেরকে বলে দিতে হয়। হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দেবে আমাকে। ওকে, এটা নিয়ে আমার টেনশনের কোনো কারণ নেই।
মানে পিক্সার আমরা যেটা দেবে সেটা প্রোভাইড করবো, মানে যেটা দেবে তাকে আমার বলে দিতে হবে আপনার ছবি যেন এই রেশিও অনুযায়ী হয়, উইথ এত, হাইট এত। এখন সেই রেশিও অনুযায়ী সে তৈরি করে দেবে, তার যেমন খুশি তেমন তৈরি করে দেবে। ওকে, বাট আমরা সবসময় এটাকে ফলো করব, অন্যথায় আমাদের কোড কিন্তু নন স্ট্যান্ডার্ড কোড হয়ে যাবে। ভাই আমাদের এই ছবি প্রোভাইড করার জন্য আমাদের আগে ক্লাস স্টুডেন্ট ট্রেন করতেছে। আচ্ছা, ডিজাইন শিখে আমাদের ছবি দেবে, ঠিক আছে? সেইখানে আমরা কাজ তো বুঝতে পারছি। এখন এর উপরে লেখা নিয়ে আসা এটার মতো পারবেন তো এই লেখাগুলো তৈরি করতে? কেমনে আনবেন? ওর ভিতরে কারণ এখানে আমরা যা লিখবো তা তো এমনি এর উপরেই চলে আসবে। চলে আসে। ইমেজটা তো আমার এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? আচ্ছা, তাহলে তৈরি করি। সেইটা মার্জিন দিয়ে ওইখানে দেবো। দেখলাম আপনি যখন স্ক্রল করবেন ওই লেখাগুলো মানে সরে গেল একটু দিয়ে। আর একটা লেখা আছে। এটা হ্যাঁ, আপনি এটা স্লাইডার জাভাস্ক্রিপ্ট স্লাইডার, জাভাস্ক্রিপ্টের না, কাজ। আপনি স্লাইড করতেছেন আর ওই যে এইগুলো মানে কন্টেন্ট গুলো ইম্পোর্ট করে এই করে আসতেছে। জাভাস্ক্রিপ্ট স্লাইডার বুঝতে হবে। আচ্ছা, এখানে একটা কাজ আছে, আমি এক এক করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে একটা হেডিং আছে, একটা লেখা আছে আর কি, এটাকে আমরা হেডিং এর ভিতর নিতে পারি, তাই না? আচ্ছা, কোন হেডিং এ নিতে পারি? S1 এখান থেকে তো বড়। বড় হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমরা অ্যাডভান্সে চলে আসছি, এখানে যে লেখাটা, যে ট্যাবটা স্ক্রল করার পরে এখানেও আমার সেম ট্যাগ ব্যবহার করাটা উচিত না? এখানেও আমার সেম ট্যাগ ব্যবহার করাটা উচিত। একটা ওয়েবসাইটের একটা পেজে S1 সর্বোচ্চ একবার ব্যবহার করা যায়, একবার ব্যবহার করতেই হয় এবং একবারই ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন? বর্তমান গুগলের রুলস, আগে না ব্যবহার করলে অসুবিধা ছিল না, বাট এখন একবার অন্তত ব্যবহার করতে হয়, অন্যথায় এসইও তে প্রবলেম হয়, এবং একবারই ব্যবহার করবেন।